গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। অয়ন অফিসে যাবে, চলো রান্নাঘরে যাই। আজকে ঝাল সুজি বানাবো। আজকে মুড়ি খাচ্ছি না, আর এখন খাচ্ছি বাদাম বাদাম আর কিশমিশ। চলো। সকাল থেকেই কারেন্ট নেই, তো ফার্স্টেই আমি সুজিটাকে একটুখানি ভেজে নিচ্ছি। সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব। সুজিটা করব বাদাম তেলে, কোল্ড প্রেস বাদাম তেলে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, একটু সর্ষে, একটু জিরে। তোমরা বলবে দিদি তুমি একটু কারি পাতা দিতে পারো। কারি পাতা ঘরে নেই গো, কারি পাতা থাকলে কারি পাতাও দিয়ে দিতাম। আজকে তেজপাতা দিয়েই খাই। আলু আর গাজর দেখো কেটে রেখেছি, এটা একটু ফ্রাই করে নিই। একটু ঢেকে দিই। পেঁয়াজ আর কুচো লঙ্কাও দেবো। আমার এই সুজিটা খেতে এত ভালো লাগে, ঝাল সুজি। নুন, হলুদ আর মিষ্টি দেবো, কোনো মশলা দেবো না, কিচ্ছু দেবো না। দেখো সুজিটা দিয়ে সবজিটা দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল দেবো। দিয়ে দেখো দিয়ে দিয়েছি ঘি একটুখানি, এই যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে খুব টেস্টি লাগবে। তো চলো এটা ভালো করে আগে মিক্স করে নিই। তো দেখো ঝাল সুজি একদম রেডি। এবার প্লেটিং করে নেব। তো দেখো নিয়ে এসেছি ঝাল সুজি একদম টেবিলে। আর এই হচ্ছে আয়নের বাটি। কতদিন বাদে দেখো ঝাল সুজি। আহা হা, এটা আমার যে কি প্রিয়, কিন্তু খাওয়াই হয় না। অয়ন এখন খুব সকাল সকাল অফিসে যায়, ওর জন্য। আর সকালবেলা উঠে ইচ্ছা করে না, একটু হাতে টাইম না পেলে না ইচ্ছা করে না, হয়ে ওঠে না। আমি না আজকে একটু ঝাল সুজি করি। ওদের দেরিও হয়ে গেছে, কিন্তু অলরেডি দেরিও হয়ে গেছে। অন্যদিন 9টার মধ্যেও বেরিয়ে যায়, এখন কটা বাজে জানো? 9:30 বাজে। ওদের অফিসের এমনি কোনো টাইম নেই, যখন খুশি গেলেই হলো। শুধু 3 ঘন্টা তোমায় থাকতে হবে। হেভি হয়েছে। এটা ম্যাগি ম্যাগি লাগছে খেতে। কি জানি কেন, ম্যাগি মশলায় কি থাকে গো? সর্ষে থাকে মনে হয়। আর ম্যাগি ম্যাগি খেতে লাগছে। আমি ম্যাগি মশলা মশলা কিন্তু দিইনি, কিন্তু আমার একটা টেস্ট লাগছে। কালকে রাত্রির বেলা না কি ম্যাগি খেতে ইচ্ছে করছে। আমি বলছি খাও না তুমি। আমি না থাক, খাবো না। শুধু শুধু খাবো না, যদি খুব খিদে পায়, খুব ক্রেভিং হয়, আর আমি সহ্য করে নিতে পারবো। আজকে চা নেই দেখো। আজকে চা খাবো না, না র চা খাবো, না তোমার দুধ চা খাবো। অয়ন এইমাত্র একটা মেসেজ পেয়েছি জানো। মেসেজটা হচ্ছে কলকাতায় যারা, মানে ওদের যে অফিসের ব্রাঞ্চ আছে কলকাতায়, সবাই কাছে ঘর থেকেই কাজ করতে হবে। বেশ কয়েকদিন ঘর থেকেই বলেছে কাজ করতে হবে, অফিসে যেন না যায়। আমি তোমাদের সাথে কি গল্প করবো ভাবছিলাম। অয়ন বলছে তুমি এটা একটু জানাও সবাইকে। কলকাতায় আবার অশান্তি লেগে গেছে, শুরু হয়ে গেছে। এটা এইমাত্র দেখলাম, এইমাত্র অয়ন ফোনে চেক করলো, মেসেজ এসছে কলকাতায় যারা যারা রয়েছে, মানে ওই অফিসের ব্রাঞ্চে, তাড়াতাড়ি কেউ আজকে অফিসে যাবেন না, বাড়ি থেকে কাজ করবেন। কি হয়েছে? শুভেন্দুর কিছু হয়েছে? ওই শুভেন্দুর ওই কড়াইটাও নিয়ে চলে এসেছি, যেটুকু আছে কড়াইতে নিয়ে নেব। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো, চারদিকে না মারাত্মকভাবে পাপ বাড়ছে। পাপ মানুষের মধ্যেই সেটা ঢুকে গেছে। মহাভারতের পর থেকে কিন্তু কলিযুগ এসছে আমাদের জীবনে। মহাভারতের ওই কুরুক্ষেত্রের যে ভূমি, ওখানে এত পাপ হয়েছিল, এত মৃত্যু, এত কিছু হয়েছিল। তারপরেই মানে এত মৃত্যু হয়েছিল, এত সেনা মরে গিয়েছিল, এত মহিলারা বিধবা হয়ে গেছিল, তাদের ছেলে মেয়েও মারা গেছে, এত কিছু ঘটেছিল। তারপরে কিন্তু কলির মানে আগমন ঘটেছিল। কলি এসেছিল তারপরে, মানে এত পাপে পৃথিবী ভরে গিয়েছিল। কলিও কিন্তু এমনি এমনি আসেনি, কলি এসেছিল ওই কুরুক্ষেত্রের ভূমি থেকে, ওখান থেকে উঠে এসছে। এত রক্ত, এত চারদিকে এত পাপ, এত কিছু। আজকে দেখো চারদিকে সেরকমই কিন্তু চলছে, চলছে অনেক দিন ধরেই চলছে, কিন্তু অনেক দিন ধরেই কোনো কিছু ভালো হবে বা ভালো আসবে তার আগে মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু। এমনি এমনি কোনো কিছু হবে না, এমনি এমনি তুমি কোনো কিছু পাবে না। এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে কত কিছু চললো, কত সমস্যা চললো, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডিজার্ভ করতো, তাই না?
মানুষ যতদিন না নিজে উঠে দাঁড়াবে, নিজে উঠে বুঝবে যে হ্যাঁ আমার সাথে অন্যায় হচ্ছে, আমার সাথে খারাপ হচ্ছে, বা এরপর আমার সাথে খারাপ হবে, ততদিন কি আমরা কিছু করি বলো? কিচ্ছু করি না। হচ্ছে হোক না, পাশের বাড়ি থেকে মেয়েটাকে তুলে নিয়ে গেল, যাক না, আমার তো কিছু হয়নি, আমি দরজা বন্ধ করে দেবো, আমার গায়ে তো কোনো আঁচ লাগেনি, আমি ঘরের মধ্যে মাছ ভাত ডাল এগুলো খাবো। এগুলো যতক্ষণ আমরা চিন্তা করবো না, এগুলো যতক্ষণ আমরা ভাববো, তো আমাদের উপর এগুলোই হবে। আমি তো পড়াশুনো করেছি, আমি ভালো চাকরি ঠিক করেই নেব, তুমি পারবে না। এটা দেখবে সবসময় হয় যে তুমি কোনো কিছু যদি অন্যায়কে প্রশ্রয় দাও না, চারদিকে দেখছো অন্যায়ের প্রশ্রয় দিচ্ছ, তোমার কিছু যায় আসছে না, একদিন ওই আজ গায়ে লাগবেই লাগবে, ওই আজ তোমার উপরে এসে পড়বেই পড়বে। আগের দিন আমি দেখছিলাম আমাদের নাকি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন মন্দির নাকি বন্ধ করে দিয়েছে, খোলেই নি, ওরা নাকি এখন একটু একটু করে খুলছে, মন্দিরে নাকি পুজো করাও বন্ধ। আমি কিন্তু এগুলো সত্যি জানতাম না, জানতামই না। তোমরা ভাববে বাবা তুমি জানতে না, না জানতামই না। আমি তো ওই ইউটিউবে যা দেখি তা দেখি, এখন মাঝে মাঝে ফেসবুক খুলি, ফেসবুকে দেখি ওগুলো খুব দেখায়। আমি না খুব হাওয়া হয়ে গেছি যে কি বলছে, এটা তো একদিনে হয়নি তাই না? আমরা প্রশ্রয় দিয়ে 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 আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছি। তো এগুলো বুঝতে হবে, কোনো কিছু পেতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। এমনি এমনি তুমি এমনি এমনি সব কিছু পাবে না, পরিবেশ ধ্বংস করে। কালকেই তো শুনছিলাম একটা লোক দাঁড়িয়েছিল, ও মনে হয় কোনো বিধায়ক হবে, বলছে কত পুকুর নাকি ও নিজেই ভরিয়ে দিয়েছে, একজন বৃদ্ধ মহিলা কতজন বৃদ্ধ মহিলার থেকে জমি জায়গা কেড়ে নিয়েছে। তো এরা এইসব করেছে। আর আমি দেখো সবসময় তোমাদের সামনে এসে বলি পুকুর ভরিও না, পুকুরকে রাখতে দাও, খাল বিল নদী নালা এগুলো খুব দরকার। এরপর খাওয়ার জলের অভাব হয়ে যাবে, মানুষ জলের অভাবে মরে যাবে, জলের অভাবে মরে যাবে, সমুদ্রের জল তো মানুষ খেতে পারবে না। না, পুকুর খাল বিল, আগে জানো প্রত্যেকটা পাড়ায় 2-3টে করে পুকুর ছিল, 2-3টে করে পুকুর প্রত্যেকটা পাড়ায়। আমাদের বাড়ির ওখানেই তো কত পুকুর ছিল, আর পুকুর তো দেখলাম ভরিয়েই দিয়েছে, সব ভরিয়েই দিয়েছে। তো এগুলো এগুলো হলে আমরা বাঁচবো কী করে? সবাই যারা নেতা মন্ত্রী এরা ভাবছে কি যে এগুলো করে আমরা অনেক টাকা ইনকাম করব। না, টাকা তুমি ইনকাম করবে না, আর ওই টাকা তোমার যে কোন কাজে লাগবে। প্রকৃতির সম্পদ বাঁচানো খুব দরকার, খুব দরকার। ওর জন্য আমাদের শরীরে এত রোগ। তুমি ভাবছো ডাক্তারের কাছে যাবো সুস্থ হয়ে যাবো, হবে না, হবে না। এখন বাচ্চারা পৃথিবীতে আসছেই হাজার হাজার রোগ নিয়ে। ভাবো একটা বাচ্চার রোগ সারাতে বলছে 16 কোটি 17 কোটি টাকা নেবে, ভাবতে পারো? এগুলো কেন হচ্ছে? প্রকৃতি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, প্রকৃতিকে আমরা নষ্ট করছি তাই, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি তাই। আর ওই বাচ্চাকে যদি তুমি ওষুধটা খাইয়ে দাও, ও কি করবে? ও শুধু বেঁচে থাকবে, ও শুধু বেঁচে থাকবে, কিচ্ছু কি করতে পারবে ও? আমাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে? সব কিছু করতে পারবে? 16 কোটি টাকা! আমাদের দেশের অর্ধেক মানে কত গরিব লোক, কত গরিব বাচ্চার জীবন তৈরি হয়ে যাবে, তারা পড়াশুনো করে তাদের মানে পুরো একদম লাইফ তৈরি হয়ে যাবে, তাই না? 16,000 বাচ্চার লাইফ তৈরি হয়ে যাবে। এগুলো বুঝতে হবে। মেন জায়গায় যাও, মেন জায়গা হচ্ছে প্রকৃতি, প্রকৃতিকে ঠিক রাখো। সব কিছুতে দূষণ। তাও সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটা ভালো মুডে আছি, শুনছি কলকাতায় নাকি অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। শুনলে কিরম লাগে, তাই না? মহাভারত মানে সব সময় মহাভারত চলছে, দেখো তুমি। সেই কুরুক্ষেত্রের ভূমিতে শুরু হয়েছিল, শেষ হয়েছিল, শেষ কিন্তু হয়নি, তারপরে কিন্তু কলি এসছে, ওখান থেকে কিন্তু কলির আগমন। এত বিষ, এত ঘেন্না, এত অন্যায় কোথায় যাবে? সব কিছু আমরা ভাবি কি পৃথিবী থেকে অন্যায়টা মুছে গেল, যায় না। সব কিছু কিন্তু এই পৃথিবীর মধ্যেই থাকে, অন্য এলিমেন্টে সেটা চলে যায়, কিন্তু সেটা কিন্তু পৃথিবীর মধ্যেই থাকে। আমরা যখন মরেও যাব, আমরা কিন্তু এই পৃথিবীর মধ্যেই থাকবো, পৃথিবী থেকে কোথাও বাইরে অন্য গ্রহে চলে যাব না, তাই না? তো সেই সব কিন্তু এই পৃথিবীর মধ্যেই রয়েছে, আমরা পৃথিবীর মধ্যেই সৃষ্টি হয়েছি, পৃথিবীর মধ্যেই আমাদের সব কিছু। তো এত পাপ, এত ঘেন্না, এত কোথায় যাবে? এগুলো তো এখানেই থাকবে না। অন্যের ঘাড়ে বন্দুক রেখে না জীবন কাটানো যায় না, আমি এটা মনে করি। মানুষে বলে না যে পাওয়ার নিয়ে কি হবে, পাওয়ারের কি দরকার, তুমি তো এমনি কাজ করতে পারো, এমনি তো লেগে পড়তে পারো। না, তুমি লেগে পড়তে পারবে না,
তোমাদের বলেছিলাম না যে আমি যেখানে সকালবেলা যেতাম বীজ ছড়াতাম, ওখানে সব গরু আসতো, পুরো মোটা মোটা ঘাস, ওখানে ঘুরে বেড়াতো। তারপরে এখন দেখছি ওই জায়গাটা তোমার তৈরি করে দিয়েছে, ডাস্টবিন তৈরি করে দিয়েছে বিশাল বড়। তুমি ভাবতে পারছো একটা সবুজ জায়গা, সবুজে, সেখানে আমরা মর্নিং ওয়াক করতে যেতাম, গরু চড়ে বেড়াতো, গরু ঘাস খেত, সেই বড় বড় জার্সি গরু। তুমি ওখানে গেলেই না তোমার মনটা যে কি হয়ে যাবে, আর ধুধু করছে, মার ধুধু করছে ওই পরিবেশ। আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তাম, আমি আর অয়ন সেই সময় সকাল 6টার মধ্যে উঠে পড়ে ওখানে চলে যেতাম। কি যে ভালো লাগতো, এই যে ভালো লাগা, এই যে অক্সিজেন, এটা এটা তুমি কোথায় পাবে? এখন ওই জায়গাটা হয়ে গেছে ওই ইসের মাঠ, বলো ধুপির মাঠ, ধাপার মাঠ হয়ে গেছে এখন সেই জায়গাটা। তুমি ওখান থেকে রাস্তাটা সুন্দর করে দিয়েছে, পাকা রাস্তা, গাড়ি একদম সাঁক 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 করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই পরিবেশটা পুরো নষ্ট করে দিয়েছে। এই 2-3 বছরের মধ্যে পুরো পরিবেশটা নষ্ট করে দিয়েছে। এবার বলো আমি কি করব? আমার হাতে তো কোনো পাওয়ার নেই, আমি কি করব? তাও আমাদের বাড়ির এখানে অনেকে বলেছিল টুইট করবে, টুইটে লিখবে, এটা করছে ওটা করছে, তারাও করছে, তাদের মতন করে তারা করছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সবাই এখন বসে আছে সরকার চেঞ্জ হবে, তবে যদি এই জায়গাটা ঠিক হয়। ঠিক আছে, পাওয়ার খুব দরকার। আমরা বলি না উনি কেন রাজনীতিতে এলো, ওনার দরকার, উনি ওনার মতন চেষ্টা করছেন যে একটু পাওয়ার পাই, তবে যদি আমার কথাটা লোকে শোনে। এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা বলি শুধু সমাজের কি অবস্থা, সমাজের কি অবস্থা, চারদিকের কি অবস্থা। চারদিকের অবস্থা কেন হচ্ছে? 4টে গুন্ডা যদি একসাথে ঘোরে, 4টে ভালো লোকেরও হাতে জোর রাখা উচিত, যে সবসময় পুলিশের কাছে দৌড়বো না, পুলিশের কাছে কি সাহায্য পাবো না, মেরে তোমার ভূত তাড়িয়ে দেবো একেবারে সবাই মিলে পিটিয়ে, এরমভাবে মানসিকতা রাখা উচিত। আর একটা ভিডিও তৈরি করে রেখে দাও, যেই আসবে পুলিশ বাদরামো মারতে, সঙ্গে সঙ্গে ভিডিও দেখিয়ে দাও যে ওরা আগে এসেছিল, ওরা এসে আমাদের সাথে অসভ্যতা করছে। তুমি শুধু পড়ে থেকে মার খেও না, আর মার খেয়ে শুধু প্রশাসনের কাছে যেও না, তাই না? আমাকে কেউ মারলো আর আমার হাত নেই পা নেই, আমি তাকে ধরে পেটাবো না, কিছু বলবো না, এরকম একদম মানে করা উচিত না এখনকার দিনে, যেখানে সব কিছু বিকিয়ে যায়, সব কিছু অন্যের হাতে চলে যায়, অন্যায় করে সবাই, উপর থেকে নিচ অব্দি সবাই অন্যায় করে। তখন নিজেদের না একত্রিত হতে হয়, নিজেদের এক হয়ে যেতে হয়। ওরা যদি 10টা বাজে লোক একসাথে থাকতে পারে, আমরা কেন 10টা ভালো লোক একসাথে থাকবো না, একে অপরকে সাহায্য করবো না, তাই না? তারপর যাব প্রশাসনের কাছে। আমাদের আমাদের খুব জাগ্রত হতে হবে আজকের যুগে। চোখের সামনে দেখছি রাস্তায় কিছু একটা হচ্ছে, একটা মেয়েকে পেটানো হচ্ছে, দুটো ছেলে এসে মারছে, হাত ধরে টানছে, সঙ্গে সঙ্গে গিয়ে প্রতিবাদ করা উচিত, সঙ্গে সঙ্গে সবাই মিলে, একা না, সবাই একদম দলবল নিয়ে গিয়ে প্রতিবাদ করা উচিত। রাস্তার 10টা লোককে ডাকো, ডেকে নিয়ে গিয়ে তাকে আচ্ছা করে দাও। আগে না নিজেদেরকে সজাগ করতে হবে। আমাকে বাঁচাবে, কেউ বাঁচাবে না, তোমাকে কেউ বাঁচাবে না। খারাপ থেকে নিজেকেই বেরোতে হবে, কেউ তোমাকে বের করবে না। অনেক জায়গায় তো আমরা চুপচাপই থাকি, কম্প্রোমাইজ করেই দিই, সব জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না আজকের যুগে, যেখানে এত লোক সংখ্যা। আমি তোমার ধর্মকে রেসপেক্ট করি, তুমি আমার ধর্মকে রেসপেক্টই করো না, তুমি আমাকে পাত্তাই দাও না। কালকে থেকে আমি তোমাকে রেসপেক্ট করবো না, তুমি আমার সাথে কোনো অসুবিধা করতে আসলে তোমাকে ছেড়েও দেবো না, তুলে আছাড় মেরে দেবো একেবারে, ঠিক আছে? তো সবসময় নিজের ধর্মকে, নিজেকে আগে ভালোবাসো, নিজেকে আগে করো। অন্যকে তো অবশ্যই তুমি সাহায্য করবে, কিন্তু সবার আগে নিজেকে, নিজের ঈশ্বর, নিজের ধর্ম, নিজেকে আগে করতে হবে, সম্মান করতে হবে, তবে না তুমি অন্যকে সম্মান করতে পারবে। যাই হোক, সজাগ হতে হবে আমাদেরকেই। সরকার বলো, এ বলো, ও বলো, বাঁচাতে পারবে না আমাদেরকে, নিজেদেরকে শক্তিশালী হতে হবে। কোনো কিছু হলে খুব তাড়াতাড়ি প্রতিবাদ করতে হবে। এবার দেখো, এই কথাগুলো আমি শুধু আমার চ্যানেলে এগুলো বলতে পারি, আমি করার জন্য আমারও তো লোক লাগবে। কোথায় পাবো আমি লোক? কী করবো আমি? অয়নটা যখন প্রথম অয়নদের বাড়িতে এসেছিল, ওইখানটাতে কোনো লোকজন ছিল না। তুমি যাও না, ড্রেস পরে নাও। ওখানে নাকি কোনো লোকজন ছিল না, কিচ্ছু ছিল না। অয়নের জেঠু নিজে এসে যেন সবার আগে লাইট দিয়েছিল ওখানে। অনেকে প্রতিবাদ করেছে পর্যন্ত যে না আমাদের লাইট দিলে আমাদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। অয়নের জেঠু বলছে না, সব ঠিক হবে, দেখবেন রাস্তায় আলো হবে, খুব ভালো হবে। আজ থেকে কত যুগ আগের কথা আমি বলছি। অয়নের জেঠু একা গিয়ে মিউনিসিপ্যালিটি থেকে লোক এনে ড্রেনের কাজ করে লাইট লাগিয়েছে পুরো রাস্তায়,
তারপর এক এক করে লোকে এসে সই করেছে, কিন্তু সব উদ্যোগ নিয়েছে অয়নের জেঠু। প্রথমের দিকে তো লাইটই কেউ দেয়নি, অয়নদের বাড়িতে 100 পাওয়ারের লাইট লাগিয়ে দিয়েছে সেই সময় জেঠু। পুরো রাস্তা সরু, রাস্তাটা তো সরু, পুরো রাস্তার জন্য আসতে কত যুগ আগের কথা বলছি। ওর জেঠু যদি বলতো কেউ করছে না আমি কেন করতে যাব, কেউ করছে না আমি কেন ভাবতে যাব, কই কখনো তো ভাবেনি উনি। তো আমরাও না এর জন্য এরকমই তৈরি হয়েছি, আমাদের চিন্তাভাবনা এরকম তৈরি হয়েছে। কে কিছু করলো কি না করলো আমাদের কিচ্ছু এসে যায় না, আমরা করি, আমরা নিজেরা করি। আগের দিন অয়নী আমাকে গল্প করছে যে ওদের বাড়ির সামনে নাকি তখন কেউ আসেনি, শুধু ওরা এসে আর 2-3টে লোক এসে, কিন্তু তাদের কোনো উদ্যোগই নেই, তাদের কোনো ইন্টারেস্টই নেই। তারা চুপ করে বসে আছে, কবে সরকার আসবে, কবে আমাদের ড্রেন তৈরি হয়ে যাবে, কবে আমাদের লাইট দিয়ে যাবে রাস্তায়, ওরা ওর জন্য বসে আছে। কিন্তু অয়নের জেঠু নিজে উদ্যোগ নিয়ে সব কাজ করিয়েছেন সেই সময়। একজন স্কুল টিচার, উনি ঘরে বসে থাকেননি, উনি দৌড়ি করেছেন। অয়ন বলে জানো সেই সময় আমরা কত ছোটো ছোটো ড্রেনের মধ্যে জল দিয়ে দিচ্ছি, রাস্তা পরিষ্কার করে দিচ্ছি, আমাদের ওই জায়গাগুলো পরিষ্কার করে রাখছি, আমরা তখন কত ছোটো ছোটো। আমাদের জেঠু শিখিয়েছে এগুলো করবি, নিজের রাস্তা নিজের চারধার নিজে পরিষ্কার করবি, কারোর উপরে ডিপেন্ড করতে হবে না। আমি কেন করব, আমি করলে তো বেশি করা হয়ে যাবে, অন্যেরা তো ফায়দা নেবে, কিন্তু তোমার কর্ম তোমারই হাতে, তুমি যা করছো তুমি পৃথিবীকেই দিয়ে যাচ্ছ, এর রিটার্নও তুমি পাবে। তো এগুলো যখন শুনি, এগুলো যখন দেখি না, আমারও তখন মনের মধ্যে হয় আজকে যদি কোনো জায়গায় দেখো পুকুর ভরাট করছে, কারোর বাড়ি নিয়ে নিচ্ছে, ঘরে বসে আফসোস করো না যে আহারে বুড়ো মানুষ বাড়িটা কেড়ে নিল, আহারে তোমরা কি প্রতিবাদ করতে পারো না, ঠেঙিয়ে ভূত তাড়িয়ে দিতে পারো না? হ্যাঁ কোর্টে যাবো দরকার পড়লে সবাই মিলে, ওনার জন্যই কোর্টে যাবো, হ্যাঁ উনি আমার কোনো কাজে লাগবে না তবুও যাব, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম, নিজের ধর্ম। আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমার এই জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমি তখন হাসতে হাসতে চলে যাব যে আমি খুব ভালো ধর্মের পথে কর্ম করেছি। তো দেখবে তোমার নেক্সট জীবন, তোমার জীবন খুব সুন্দর হবে। এটাই আমাদের কিন্তু বেঁচে থাকার লক্ষ্য হওয়া উচিত, তাই না? কত টাকা ইনকাম করব আর কোনো বিপদ দেখলেই দরজাটা বন্ধ করে রাখবো, এটা করা কখনোই উচিত না, এটা আমার মনে হয়। যাই হোক, চলো আজকে বেশি কথা বলবো না, এবার থেকে আমি ছোটো ছোটো গল্প রাখবো, ছোটো ছোটো কথা বলবো, বলে ব্লগটা এন্ড করবো। চলো বাই।